ভাব তরঙ্গ লেখনীতে বেলা শেখ পর্ব সংখ্যা 18। নানান রঙের বেলুন আর ফেরি লাইটস দিয়ে ড্রয়িং রুম সাজানো হয়েছে। মাঝখানে টেবিলে মাঝারি আকৃতির একটি একটি চকলেট কেক, যার উপরে হ্যাপি বার্থডে চড়ুই লেখা আছে। 15টা ছোট মোমবাতি, যা এখনো জ্বালানো হয়নি। ড্রয়িং রুম আপাতত ফাঁকাই, শুধু মিনু একা বসে পান বানাচ্ছিল। হঠাৎ অর্ণব সরকারকে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল। খানিকটা বিব্রত বোধ করল বৈকি। ভুল বুঝে ছেলেটার উপর অনেক রাগ করেছিল সে, কিন্তু আবারই লোকটা যখন এসে সব খোলাসা করলো। ভোর বলেছিল ছোট ছোটদের মতো থাকবি, বড় ভাইয়ের মতো শাসন করে বললেও নয়ন ভুল বুঝে মুখ কালো করে নিয়েছিল। মন খারাপ করে মায়ের কাছে বলেছিল, তোমার অতি আদরের ভোর বাবা আমাকে ছোটলোক বলেছে। প্রথমে বিশ্বাস না করলেও ছেলের চোখের পানিতে সে অবিশ্বাস করতে পারেনি। অভিমান পুষে নেয় মাতৃমন। মা ছেড়ে যাওয়া ছেলেকে বুকে জড়িয়ে মমতার সাথে মানুষ করলো, চোখের তারা রাখলো। সেই ছেলে বড় হয়ে তারই বুকের ধনকে ছোটলোক বলে অপমান করতে পারলো। তাই তো ভোরকে এড়িয়ে চলার চেষ্টা করেছিল সে, কিন্তু সত্যিটা জানার পর বুকটা কেমন মুচড়ে উঠেছিল। ভাবতে ভাবতে খেয়াল করে তার গাল বেয়ে অশ্রুরা গড়িয়ে পড়ছে। সে আঁচলে মুখ মুছে নেয়, সরাসরি তাকায় তার ভোর বাবার দিকে। নিত্যদিনের বেশ ছেড়ে বাপের কালো স্যুট বুট পরেছে আজ। পাপড়ি চুলগুলো জেল দিয়ে সেট করা, শেপ করা চিকনা চোয়াল কিঞ্চিত শক্ত হয়ে আছে। ঘন পাপড়িতে লুকিয়ে থাকা বিড়াল চোখ দুটো বেশ তীক্ষ্ণ। বাম চোখের নিচে কালো তিলটা এখন চেয়ে থাকে। দূর থেকে সে স্পষ্ট দেখতে পাচ্ছে, তাও আনুমানিক কতক্ষণ লাগতে পারে। ও আচ্ছা, আমাদের সব অ্যারেঞ্জমেন্ট শেষ, সবাই রেডি হচ্ছে, তুমি কাছাকাছি এসে ফোন দিও শুধু। আচ্ছা, রাখছি। অর্ণব ফোন রেখে মিনুর দিকে তাকালো একবার, কিছু বলল না, তবে গলা চড়িয়ে বন্ধু মোহনকে ডাকলো একবার। মিনু এগিয়ে আসে, মাথায় হাত রাখার প্রয়াসে হাত বাড়িয়ে দেয়, কিন্তু নাগাল পায় না। তার কোমর জড়িয়ে থাকা ছেলেটা এখন নাগাল পায় না, ভাবা যায়। অরুণাভ মাথাটা ঝুঁকে নিল। মিনু পান খাওয়া টকটকে মুখে ঝলমলে হাসলো, মাথায় হাত বুলিয়ে বলল, তোমারে মেলা সুন্দর লাগতাছে ভোর বাবা, পুরাই তোমার বাপের মতন। আল্লাহ পাক তোমারে সারের মতন অনেক বড় মানুষ বানাক, 100 বছর বাঁচায় রাখুক, অনেক নাম কামানোর তৌফিক দিক। ধন্যবাদ মিনু খালা। মিনু খেয়াল করে ভোর আগের মতো সেই হাসিটা তাকে দিচ্ছে না, না তাকে জড়িয়ে ধরে বলছে, তুমিও আমার সাথে আরও 100 বছর বাঁচো, তোমার সব রোগবালাই দূর হোক। মিনু ইতস্তত বোধ করে বলে, ভোর বাবা তুমি কি আমার উপর গোসা করছো? না, আমি জানি তুমি গোসা করছো, আসলে হয়েছে কি বাবা, নয়ন কইছিল। নয়ন বলল আর তুমি বিশ্বাস করলে। তুমি কি আমাকে চেনো না মিনু খালা? আরেকবার আমাকে জিজ্ঞেস করতে পারতে যে কথাটা কি আদৌ আমি বলেছি কি না। বললে কিভাবে বলেছি, তোমার পেটের ছেলে বলেছে যখন ঠিকই বলেছে, আমি তো দূরের মানুষ তোমার। ভোর বাবা এল্লা কি কও তুমি, দূরের কেন হইবা? মোহনলালের আগমনে মিনু থেমে গেল। অর্ণব শান্ত সুরে বলল, থাক বাদ দাও ওসব কথা, তুমি একটু কষ্ট করে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে দাও, আমি জানালাগুলো বন্ধ করছি। মিনু কাতর স্নেহভরা চোখে চেয়ে অর্ণব সন্দর্পণে চলে যায়, জানালাগুলো বন্ধ করে দরজা চাপিয়ে দেয়। পুরো ড্রয়িং রুম এখন আবছা অন্ধকার। সে পা টিপে টিপে সোফায় এসে বসলো। মোহনও এসে বন্ধুর পাশে বসে। বাটি, কি হয়েছে তোর? কি হবে? হেয়ালি না করে বল কি হয়েছে? কিছু না বাটি। অর্ণব আবার অস্বীকার করে। মোহনলাল কতক্ষণ বন্ধুর শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে, চোয়াল ধরে মুখ তার ঘুরিয়ে ফিরিয়ে বলে, কিছু হয়নি যখন কাল রাতে অমন বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছিলি কেন? কাঁদছিলাম কখন? অরুণাভ অবাক হয়ে তাকিয়ে রয়। মোহন চোখ বড় বড় করে বলে, কি ধাপ্পা বাস তুই অরুণাভ! অদ্ভুত চাপা কান্নার আওয়াজে আমার ঘুম ছুটে যায়। আওয়াজের পিছু পিছু আমি গিয়ে ওয়াশরুমে দরজা খুলে উকি দিয়ে দেখি তুই কোমরের উপর বসে কাঁদছিলি। ইন ইউর ড্রিম বাডি। অরুণাভ ধরাছোঁয়াই দিল না। মোহন এবার ভাবনায় বুধ হলো, সত্যি স্বপ্ন দেখেছে নাকি। হে ইয়াং ম্যান। আরিয়ান সরকার এসে সিঙ্গেল সোফায় বসলো। মোহন তার ভুবন বোলানো হাসি দিয়ে বলল, হে ওল্ড ম্যান, হোয়াটস আপ? আরিয়ান চুলের ভাঁজে আঙুল চালিয়ে পাকা চুলগুলো ঢাকার চেষ্টা করে বলল, এভাবে বলো না, বুকে কষ্ট লাগে। কষ্ট পাবেন না আঙ্কেল, আপনাকে এখনও ইয়াংই লাগে, কিন্তু আপনার ভাইটা পুরোই বুড়িয়ে গেছে, শুধু চামড়া কুঁচকে যাওয়ার বাকি। আশা করছি খুব শীঘ্রই চামড়াও কুঁচকে যাবে। আরিয়ান তার বলার ভঙ্গিতে হেসে বলল, কি যে বলো! ভাইয়ের কানের পিঠের চুল ছাড়া পুরো মাথায় কালো কিচমিচে চুল, দাড়িতে যা একটু আধটু পাকা চুল দেখা যায়, আর আমার মাথায় সাদা চুলের ফাঁক ফোকরে দুই একটা কালো চুল। ছোট হয়েও আমি দ্রুত বুড়ো হয়ে গেলাম। সব ভাইয়ের হারামখোর বন্ধুদের বদদুয়ার ফল।
হুমন্দিগুলা আমারে দেখতেই পারে না। আমার কাছে তো ওনাকেই বেশি বুড়ো লাগে আর কষ্ট হয় পাতা ম্যামকে দেখলে। কষ্টে বুকটা ধিকি ধিকি করে, বুঝলেন আঙ্কেল? মোহনের চোখে মুখে দুঃখ উপচে পড়া। আরিয়ান বাঁকা চোখে চাইল। অরুণাবকে উদ্দেশ্য করে বলে, তোমার বন্ধুর হাবভাব সুবিধার না। সত্যিই সুবিধার না আঙ্কেল। সুযোগ পেলে আপনার বুড়ো ভাইকে বুড়ো আঙুল দেখিয়ে আমার ক্রাশ পাতাভারকে নিয়ে পালিয়ে যাব। অরুণাবকে বলতে না দিয়েই নিজেই মনোভাব প্রকাশ করে দিল মোহনলাল। আরিয়ান হো হো করে হেসে উঠল। বলল, এসব মজা ভুলেও ভাইয়ের সামনে করো না, ভাই তোমাকে কাঁচা গিলে খাবে। তাকে কে ডরায়? যাই হোক আঙ্কেল, রুবি ম্যামও কিন্তু কম না। আমি তো ভেবে কুল কিনারা দিশা কিছুই খুঁজে পাই না। আপনারা এত সুন্দর সুন্দর মেয়ে কিভাবে পটালেন? কালা জাদু ছাড়া এটা বেসম্ভব ব্যাপার। হেসে উঠল আরিয়ান, তবে তার হাসি থেমে যায় অর্ণবের মেঘে ছাওয়া মুখ দেখে। কেমন গম্ভীর হয়ে আছে। ভোর, কোনো সমস্যা? মুখটা অমন করে রেখেছিস কেন? আই এম ফাইন চাচু। অর্ণব যথাসম্ভব গম্ভীর গলায় জবাব দেওয়ার চেষ্টা করল। আরিয়ান বাঁকা চোখে চাইল। আমি আশায় অমন মুখ বানালি নাকি? যেমনটা মনে করো। আরিয়ান কিছু বলতে উদ্যত হয়, কিন্তু আনিকার আগমনে আর বলা হয় না। আনিকা তাদের সম্মুখে উপস্থিত হয়ে নিজ গাউন ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করে, কেমন লাগছে আমাকে? সুন্দর না লাগলেও সুন্দর বলতে হবে কিন্তু। আরিয়ান মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। মোহনও দুই একটা প্রশংসা উগরে দিল, তবে অর্ণব অনুভূতিহীন চোখে হাস্যোজ্জ্বল মুখের দর্শন করে। তার চোখে চোখ পড়তেই আনিকা মুচকি হাসল। একটুও বিব্রত বোধ করে না। সহজ গলায় বলল, ভোর, কেমন লাগছে আমাকে? পেতনির মতো। অরুণাব সহজ ভঙ্গিতে চিরচেনা জবাব দেয়। আনিকা মুখ বাঁকিয়ে বলে, আগে নিজেকে আয়নায় দেখে আয়, হুতুম পেঁচার চেয়ে কম লাগছে না কিছু। এরই মধ্যে রুবি, আদরি, আরাব, নয়ন, রূপ, আভারি, মিনু এসে উপস্থিত হয়। টুকটাক কথায় কথা বাড়ে সবার ভিড়ে। অরুণাব চুপচাপ মোবাইল ঘাঁটে। দু হাত ঠেলে কারো কাজে খচিত কাঠের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে অরুণিতা। ভেতরের পরিবেশ অন্ধকার দেখে গম্ভীর কপালে ভাঁজ সৃষ্টি হয়। অন্ধকার করে রেখেছি কেন? পাপা, তোমার ফোনটা দাও তো। অরুণ সরকার পকেটে হাত রেখে বলে, ফোনে চার্জ নেই, অফ হয়ে আছে। অরুণিতা মায়ের দিকে তাকায়। পাতাও আমতামতা সুরে একই জবাব দিল। প্রহর মিটিমিটি হাসে। অরুণিতার চাহনি সূক্ষ্ম হয়। সে পা টিপে টিপে হাঁটে। হঠাৎ এক ঝাঁক আলো তার উপর হামলা করে। অরুণিতা চোখের উপর হাত রেখে বাধা দেয়। একটু ভীত হয় বইকি, আতঙ্কিত স্বরে ডাকে, পাপা, মাম্মাম। ড্রয়িং রুম হঠাৎ আলোকিত হয়ে ওঠে। ফেরি লাইটসের আলোয় ঝলমল করছে। মনে হচ্ছে রূপকথা এসেছে তাদের বাড়িতে। অরুণিতা সামনে তাকায়। সকলে সমস্বরে সারপ্রাইজ বলে চেঁচিয়ে ওঠে। তারপর হাততালির সাথে জন্মদিনের শুভেচ্ছা বাণী। অরুণিতা পেছনে তাকায়। পাতা এগিয়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নেয়। কপালে চুমুট দিয়ে আদর করে ডাকে, আমার আম্মু। অর্ণিতা মুচকি হাসল। হঠাৎ লাইট নিভে গেল। স্পটলাইট চলে গেল ড্রয়িং রুমের সিঁড়িতে। নয়ন, রূপ, মোহনলাল আর তাদের মধ্যে আনিকা দাঁড়িয়ে। সবাই পিঠ ফিরে দাঁড়িয়ে আছে। মোহনলাল মিউজিক বলে চেঁচাতেই গানের সুর ভেসে আসে। আনিকা ঘুরে দাঁড়িয়ে গানের তালে তালে মুখভঙ্গি করে হালকা পাতলা নাচে। मैंने जिसे अभी अभी देखा है, कौन है अनजानी। আনিকা অর্ণিতার দিকে আঙুল তুলে ইশারা করে। এবার ঘুরে গেল নয়ন, রূপক ও মোহনলাল। অর্ণিতার দিকে ইশারা করে তারাও নেচে নেচে মুখভঙ্গি করে দেখায়। ও হে কোই কলি, ইয়া কোই কিরণ, ইয়া হে কোই কাহানি, उसने जितना देखो उतना सोचो, क्या मैं उसको पुकारूं, प्रीति ओमन। প্রিটি ওমেন, দেখো দেখো না, প্রিটি ওমেন, প্রিটি ওমেন। সবাই দৌড়ে এসে অরুণিতার কাছে তার সামনে গোল গোল ঘুরতে থাকে। তাকে ধাক্কা মারে, গাল টিপে, থুতনি ধরে আবারও সবাই তালে তালে কোমর দোলায় গানের সুরে। আনিকা অরুণিতাকে টেনে নেয় দলে। সবার সাথে অরুণিতাও দু হাত তুলে তালে তালে তাল মেলায়। অরুণিতার মুখ জুড়ে ঝলমলে হাসি। তার এই হাসি সচরাচর দেখা যায় না। সে ক্যামেরা হাতে ঘোড়া বড় ভাইকে ইশারা করে নাচে যোগদান করতে। অর্ণব মানা করে, ইশারা বোঝায় সে ক্যামেরা হাতেই ঠিক আছে। মোহনলাল নাচের ফাঁকে ফাঁকে পাতার দিকে তাকায়। তার মনে দুষ্টু বুদ্ধি কিলবিল করছে, কিন্তু ক্রাশের পাশে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকা সারমুখ মানবকে দেখে সাহস হচ্ছে না। তবে সে হাল ছাড়েনি। প্রথমে প্রহর আর আরাফকে টেনে আনে। রূপককে ইশারা করে রুবিকেও নাচতে বাধ্য করায়। আরিয়ান সরকারও সুরসুর করে চলে আসে। তারপর অনেকটা সাহস নিয়ে সে পাতার সামনে হাজির হয়।
হাতটা ধরে বলে, ম্যাম আপনি কেন বাদ যাবেন, লেটস জয়েন আস। মোহনলাল পাতার হাত ধরে টানে, পাতা বাধা দেয় না, তার মনটাও আকুপাকু করে, কিন্তু সে আগাতে পারে না। সে দুঃখী মুখ বানালো। মোহনলাল ইশারা করে বলল, কি হলো? পাতাও ইশারায় অপর হাত দেখায়। মোহন তাকায়, নরম পেলব হাতের কবজি শক্ত করে ধরে রেখেছে। সে হাতের মালিকের দিকে তাকায়, 32 পাটি দেখিয়ে বলে, আঙ্কেল আপনিও জয়েন করতে পারেন, বাট আই থিঙ্ক আপনার কোমরে ব্যথা আছে, বুড়ো বয়সে এটা কমন, থাক আপনাকে নাচতে হবে না, আপনি বরং ম্যামের হাতটা ছাড়ুন। ম্যামের চোখগুলো বলে দিচ্ছে সে কতটা আগ্রহী, তাই না? পাতা লজ্জা পেয়ে মাথা নাড়ালো। অরুণ সরকার সেদিকে না তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমরা বাচ্চারা এনজয় করো, সে যাবে না। মোহন আর বাড়াবাড়ি করলো না, আবারও ডান্স ফ্লোরে হারিয়ে গেল একটার পর একটা জমজমাট বলিউড বাংলা সিনেমার জনপ্রিয় গান। পাতার হাসিমাখা মুখে মেঘ জমতে শুরু করে দিয়েছে ততক্ষণে। পাতাবাহার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর নট অ্যালোন। অরুণের কথায় পাতার পুরনো ঘা তরতাজা হয়, ছটকায় হাত ছাড়িয়ে দূরত্ব মেপে নেয়। ক্যামেরা হাতে অরুণাভ খেয়াল করে সবই। সে ক্যামেরা মোহনের হাতে ধরিয়ে এগিয়ে আসে, মায়ের হাত ধরে নিয়ে যায় ফ্লোরে, গোল গোল ঘুরিয়ে মায়ের সাথে তাল মেলায়। মোহন হৈ হৈ করে ওঠে, ক্যামেরা আবারের হাতে ধরিয়ে পাতাপাড়ের সাথে কোমর দোলায় সে। মধ্যে পাতা আর মোহনলাল অরুণাভ দুজন দুপাশে, যথেষ্ট দূরত্ব রেখেই নাচছে তিনজন। তবে অরুণ সরকারের সইল না, সে মেয়ের ব্যাগটা নিয়েই চলে গেল দোতলায়। মোহন পাতার কানে ফিসফিস করে বলে, ম্যাম আঙ্কেল জড়ে পড়ে ছাড়খাড়। পাতা মোহনের দুষ্টু হাসিতে কান টেনে ধরে বলে, বদ ছেলে। নাচানাচির এক পর্যায়ে সবাই এগিয়ে এগিয়ে ক্লান্ত হয়, সোফায় বসে পড়ে। গান বাজনা বন্ধ করে দেওয়া হয়। অরুণিতা কপালে হাত দিয়ে বসে পড়ল, হতাশ সুরে বলল, আনিপু দেখো আমি স্কুল ড্রেস পরে, তোমরা অ্যাটলিস্ট ড্রেস চেঞ্জ করার সময় দিতে, সো মাচ শিট। আনিকা তার এলোমেলো করে বাঁধা ছুটি খুলে দিয়ে বলল, আভি তো পার্টি শুরু হি হে মেরি জান, ঝটপট চেঞ্জ করে আয় ভাই, কেক কাটার পর আবারও শুরু হবে পার্টি। অরুণিতা চলে যায় ড্রেস চেঞ্জ করতে। মিনিট 20 মধ্যেই রেডি হয়ে ফিরে আসে, সবাই কেক কাটতে জোরাজুরি করে। অরুণিতা এদিক ওদিক তাকিয়ে বলে, পাপা কোথায়? আমি ডেকে আনছি, রূপ ক্যান্ডেলগুলো জ্বালা সাবধানে, কেক নষ্ট হলে তোকে উল্টে লটকে দিব। বলতে বলতেই অরুণ সরকারকে দোতলা থেকে নামতে দেখা যায়। অরুণিতা পাপা বলে ডাক দিল। অরুণ সরকার মেয়ের পাশে এসে দাঁড়ালো। অরুণিতা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ব্রো তোমাকে নতুন করে ইনভাইট করতে হবে। অরুণাভ এগিয়ে এসে বোনের পাশে দাঁড়ায়। অরুণিতা মায়ের দিকে তাকায়, মাম্মাম ইউ অলসো। পাতা আসতে চায় না, অরুণাভ জোর করে নিয়ে আসে। প্রহর আগ্রহ ভরা চোখে নিজ ডাকের অপেক্ষায় থাকে, কিন্তু সবাই যেন তাকে ভুলেই গেল। অরুণিতা মোমবাতিগুলো নিভিয়ে দিতেই রূপক, নয়ন আর মোহনলাল পার্টি স্প্রে, পার্টি পপার উড়িয়ে দেয় শূন্যে। সবাই সমস্বরে শুভেচ্ছা জানায়। অরুণিতা কেক কেটে বাবাকে খাওয়ায়, তারপর মাকে, তারপর ভাইকে। আনিপু, নয়ন, রূপ, মোহন ভাইয়া, আরাফ, আদরি ফুপ্পি, চাচ্চু চাচ্চিমণি, মিনু খালা, সাফিয়া খালা, আভারি কাকু। তবে সবার ভিড়ে মন খারাপ করে চলে যাওয়া ছোট্ট প্রহরটাকে খেয়ালই করল না। টলমলে দিঘির পানিতে ঢেউ উঠেছে, যে কোনো সময় কিনারা ডিঙিয়ে উপচে পড়বে। প্রহর ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। ঘরে এসে আলমারি খুলে ভেতরে বসে লাগিয়ে দিল পাল্লা। সব কেক খেয়ে নিল, তাকে একটুও দিল না। প্রহরের কথা সর্বপ্রথম মাথায় আসে অরুণ সরকারের। সে এদিক ওদিক খুঁজে বেড়ায়, প্রহরের খোঁজ পায় না। পাতা বলল, রান্নাঘরে আছে কিনা দেখুন তো। অরুণ সরকার রান্নাঘরের দিকে চলে গেল। সেথায় সুফিয়া, বানু আর মিনু বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। সুফিয়া বলছিল, ভোর ছেলেটারে মনমরা দেখলাম, সবাই হাসলো, গাইলো, নাচলো। চঞ্চল ছেলেটা সেদিনের পর থেকে কেমন হইয়া গেছে, খারাপই লাগে। মিনু চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি কও, কোন দিনের পর থেকে, কি হয়েছে ভোর বাবার? তুমি জানো না মিনু আপা? না তো, কি জানমু? আরে ভোর বাবা আনিবুড়িরে ভালো টালো বাসে। সুফিয়া খালা সংক্ষেপে সবটা বুঝিয়ে বলল। মিনুর চোখ আকারে বড় হয়। সুফিয়া খালা হাইউতার সুরে বলে, সেই দিন পোলাডা আনিবুড়ির ঘরে গেছিল, বেশি রাইত না, 10টা কি 11টা বাজে। ভেতরে কি জানি করতেছিল, কথা কইতেছিল মনে হয়। যাই হোক, আমি আর রুবি ম্যাডাম আনিবুড়ির ঘরে কিসের জন্য জানি যাইতেছিলাম। দরজা অর্ধেক খোলা থাকায় ম্যাডাম আর কড়া নাড়ল না, সরাসরি ভেতরে ঢুকলো। পোলা মাইয়া একজন আরেকজনে জড়াইয়া ধরছিল। ম্যাডাম তো সেই রাগ, ভোরে টাইন্না মাইরছে চর। সে কি চরের শব্দ, ফর্সা গাল নিমিষে লাল হইয়া গেল। ম্যাডাম কত কিছুই না কইল। পোলাটা মাথা হেড কইরা সব শুনতাছিল, একটা জবাবও দিল না। কি ভদ্র পোলা, অন্য কেউ হইল সইতো। আর ম্যাডামরেও বলিহারি, ভোর কি খারাপ,
তুই কি চিনতিস না ভোরে রে? ও অমন স্বভাবের পোলা, লজ্জা অপমানে চোখ দুইটা টলমল করতেছিল পোলাটার। আমার কি যে খারাপ লাগতেছিল মিনু আপা। সুফিয়ার হাই হুতাশ। ভোরের মিশুক প্রকৃতি তার খুব ভালো লাগে। সে এ বাড়ির কাজের মহিলা, তাও কত সুন্দর করে খালা বলে ডাকে। তার খেয়াল রাখে, ভালো মন্দের খোঁজ নেয়, ছেলেটার প্রতি আলাদা মায়া কাজ করে তার। আর সেই ছেলের গায়ে ওই মহিলা কিভাবে হাত তুলল, ওরই ভাতিজা, আপন মানুষ। মিনু বেদিত হওয়ার আগে চমকিত হয়। দরজায় দাঁড়িয়ে অরুণ সরকার। ভর পেটে ক্রিমযুক্ত কেক, পাতার কেমন গা গুলিয়ে আসছে, গা ঘেমে উঠেছে, অস্থির অস্থির লাগছে, বমি হবে নিশ্চিত। সে একদণ্ড না দাঁড়িয়ে ড্রয়িং রুমের আড্ডা থেকে বেরিয়ে গেল। অনেক কষ্টে সিঁড়ি বেয়ে দোতলা অবধি উঠে বসে পড়ল। তার পা আর চলছে না, গায়ে বল নেই এক চিমটিও। সে ওয়াক ওয়াক করে বমি করার চেষ্টা করে, বমি হয় না। পাতা ছটফট করে, গলা দিয়ে শব্দ বেরোয় না। অনেক কষ্টে ভোরের বাবা বলে ডাকলো একবার। কোলাহলের ভেতরও অরুণাবের মনে হলো কেউ গোঙাচ্ছে। সে কৌতূহলবশত দোতলার বারান্দায় তাকায়। কমলা রঙের শাড়ির আঁচল একাংশ রেলিং ভেদ করে ঝুলছে। অরুণাব তড়িৎ গতিতে দোতলায় উঠে আসে। আম্মু, কি হয়েছে তোমার? এখানে এভাবে দেখে তাকাও আমার দিকে। পাতা আবারও ওয়াক ওয়াক করে উঠল, কিন্তু বমি হলো না, শরীর ঘেমে নেই, অস্থির। অরুণাব কাঁধ ধরে নিজের সাথে হেলান দিয়ে বসায়। এর মধ্যেই আনিকার আগমন। অরুণাবের পিছু পিছু এসেছিল সে। চাচির এহেন দশায় ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে চাচিমণির? বুঝতে পারছি না। আম্মু, কি হয়েছে? দেখি, কথা বলো আমার সাথে। কোথায় খারাপ লাগছে? পাতার চোখ ঘুলি হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, পেটের ভিতর জ্বালাপোড়া করছে। সে কিছু বলতে পারে না। আনিকা বলে, ঘরে নিয়ে চল, দাঁড়া আমি সাহায্য করছি। আনিকা সাহায্য করার আগেই অরুণাব মাকে পাজাকুলা করে তুলে নিয়ে ঘরের দিকে রওনা হয়। ঘরে আসতেই পাতা কোনোরকম উচ্চারণ করলো, ওয়াশরুমে, প্যাড গুলাচ্ছে। অরুণাব ওয়াশরুমের দিকে নিয়ে যায়। পাতা বেসিংয়ে ঝুঁকে গলগলিয়ে বমি করে। অরুণাব পাশে দাঁড়িয়ে ধরে রাখে তাকে, বেসিংয়ের কল চালু করে দেয়। লাগাতার বমি করার পর দুর্বল লাগলেও পেট খালি হওয়ায় পাতা স্বস্তি বোধ করে। কুলকুচি করে মুখের পানি ছটা দেয়। দাঁড়িয়ে থাকায় শক্তিটুকুও তার নেই। সে ছেলের বুকে মাথা রেখেই চোখ বুজে নেয়। আম্মু, আর বমি করবে নাকি ঘরে নিয়ে যাব? ঘরে। অরুণাব তাকে নিয়ে ঘরে যায়। বিছানায় শুইয়ে ফ্যান ছেড়ে দিল। আনিকা শিউরে বসে মাথায় হাত বুলিয়ে দেয়, ভেজা মুখটা মুছে দেয়। একটু আগেও তো ঠিক ছিল, হঠাৎ কি হলো বুঝতে পারছি না। আনিকা অরুণাবের দিকে তাকায়, চোখ পিটপিট করে বলল, আম্মু বলছিল চাচিমণি লাস্ট কিছুদিন হলো অনেকবার বমি করেছে। কি বলছিস? হ্যাঁ, আম্মু তো তাই বলছিল। আমি ওনাদের মজা করতেও দেখেছিলাম। আম্মু বলছিল আবার ট্যাও ট্যাও এলো নাকি। ট্যাও ট্যাও বলতে? আনিকা কপাল চাপড়ায় হেসে বলল, বুদ্ধু, প্রেগনেন্ট হয়তোবা সে কথাই বলেছে। অরুণাব পাকা চোখে চায়। আনিকা ঠোঁটে ঠোঁট চেপে বলে, মনে হচ্ছে আবারও ভাই হতে চলেছিস। আম্মু অসুস্থ আর তোর মজা মনে হচ্ছে? যা এখান থেকে, বিরক্তিকর। আনিকা মুখ ঝামটা মেরে বলল, যেটা শুনেছি সেটাই বলছি। অরুণাবের মুখটা গম্ভীর হয়ে আসে। বিরক্ত স্বরে বলে, ফালতু কথা বলিস না তো। আমি আব্বুকে ডেকে আনছি, ততক্ষণ এখানেই থাকিস। অরুণাব চলে যাওয়ার আগে আনিকা চাচির মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে ডাকতে থাকে, ও যদি কোনো ভুল করে থাকে তুমি আমাকে এসে জানাতে। আমি করতাম শাসন, ছোটবেলা থেকেই করে আসছি। পান থেকে চুন খসলেই তো তোমরা নালিশ করতে ওর নামে। ভাইয়া, আস্তে কথা বলুন। আমার কাছে ভুল মনে হয়েছে, আমি শাসন করেছি। ছোট নেই আর ওরা যথেষ্ট প্রাপ্তবয়স্ক হয়েছে। এর আগেও সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি, তখন আমি ছেড়ে দিয়েছি। ওটাই ভুল ছিল। তখন যদি দুঘা দিতাম আর সাহস করতো না। আর আপনি কোন মুখে আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? আপনি যদি ছেলেকে শাসন করাই জানতেন, আপনার ছেলের এতটা অধপতন হতো না নিশ্চয়ই। অরুণ সরকারের চোখ দুটো অগ্নিঝরা, রাগে হাত দুটো মুষ্টিময় হয়ে আছে। সে কাটকাট গলায় বলল, আমার কলিজা কেমন তা পুরো শহর জানে, তুমিও খুব ভালোভাবেই জানো। তারপরও তার গায়ে দাগ লাগাতে তোমার বুক কাঁপেনি? এত কিসের ক্ষোভ ওর প্রতি তোমার? আনিকাকে ভালোবাসে বলে নাকি অফিসের সব শেয়ার ওর নামে বলে সহ্য করতে পারো না? মুখ সামলে কথা বলবেন ভাইয়া। আপনার সো কল্ড অফিসের প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আর সহ্য তো আপনি করতে পারেন না। এই সরকার বাড়ি শ্বশুরমশাই আরিয়ান আদুরি আর আম্মার নামে করে দিয়েছিল বলে আপনি রাগ পুষে ওদের ভাই বোনকে অফিসের শেয়ার থেকে বঞ্চিত করেছেন। রুবি চুপ থাকলো না মোটেই। অরুণ সরকার কম যায় নাকি? তাচ্ছিল্যের সাথে বলে, তো আমাদের সহ্য হয় না বলেই হয়তো চলে যেতাম তোমার রাজমহল থেকে। অরুণ সরকার থাকার জায়গার অভাব পড়তো না। তাছাড়াও আমার আসতেও চাই না এই বাড়িতে। আরিয়ান পায়ে ধরে এনেছিল আর অফিস নিলামে উঠেছিল। নিজে
ধার দেনা করে দাঁড় করিয়েছি, কেউ ফিরে ফুচ্ছি দেয়নি তখন। অথচ ভাগের বেলায় সব হাজির। অরুণ সরকার কারো হক মেরে খায় না। আরিয়ান আদরি দুজনের শেয়ার আছে। তাদের বলো অফিসে আসতে, বুঝিয়ে দেব কাগজে কলমে। রবি হাসল। আরিয়ান যদি দেখতো তার শ্রদ্ধেয় ভাইয়ের এই রূপ। আমি মানুষটা তো ভালো না যে রাগ গোস্সা করে পুরো অফিসটাই তোমার হাতে দিয়ে দেব। আপনার অফিস আপনি গুলে গুলে খান। আমরা রাস্তায় বসিনি যে আপনার দান ভিক্ষা নিতে হবে, বসলেও নিতাম না। আম্মা বলেছিল একবার আব্বার অফিস নাকি আপনি একাই দখল করেছিলেন, তাই আমি অফিস জয়েন করার কথা ভাবছিলাম আম্মার অনুরোধে। আপনি সে কথার জেরে আমাকে লোভী প্রমাণিত করতেই পারেন, কিন্তু এই রুবি না খেয়ে মরবে, আপনার অঢেল সম্পত্তির দিকে ফিরেও তাকাবে না। যদি তাকাতামই বিয়ের প্রস্তাবে আগে রাজি হতাম, কিন্তু আমি আমার মেয়েকে অসুস্থ পরিবেশে পাঠাতে চাই না। আর হ্যাঁ, কথা বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন। সবাই পাতা না যে শুধু শুনবে, জবাব দিবে না। হাউ ডিয়ার ইউ। অরুণের সমস্ত বাঁধ ভেঙে চোরমার। সে আবারও কিছু বলতে নিয়েছিল, কেউ এসে বাহু ধরে টেনে ধরে। আব্বু, আম্মু কেমন যেন হয়ে গেছে। ইটস ইমার্জেন্সি, তুমি আসো প্লিজ। আকাশচুম্বী রাগ হঠাৎ ঝরে পড়ে। রাগ গোস্সা ফেলে ছুটে যায় অরুণ। অরুণাব চলে যাচ্ছিল, রুবি পিছু ডাকে। অরুণাব দাঁড়ায়, তবে ফিরে তাকায় না। রুবি দৃঢ়ভাবে বলে, আশা করি আনিকার প্রতি আর উল্টোপাল্টা ভাবনা মাথায় আনবে না। আমি তোমাকে খারাপ বলছি না, তুমি অনেক ভালো ছেলে, কিন্তু আমার মেয়ের জন্য সঠিক নও। তুমি তোমার মায়ের মতো নরম নরম শোভা কাউকে বেছে নিও, কারণ সম্পর্কে একজন আগুন হলে আরেকজনকে পানি হতেই হয়, নইলে সংসার টিকে না। অর্ণব পিছে ফিরল না, ছোট করে ধন্যবাদ দিয়ে কদম বাড়ালো আগে। তার বুটের আওয়াজ অদ্ভুত সুর তুলে প্রতিধ্বনিত হলো, ঠক ঠক ঠক। রাত তখন বেশ গভীর। নিস্তব্ধতার চাদরে ঠেকে রজনী। ছিচিপোকার দল পাল্লা দিয়ে ডেকে চলেছে। শিশির জমা মাঠে ব্যাট হাতে অর্ণব শরীরের ঘাম জড়ায়। দ্রুত গতিসম্পন্ন ধেয়ে আসা বল ব্যাটের আঘাতে ঠক ঠক ধ্বনি সৃষ্টি করে। নেটের গায়ে বলগুলো নির্দিষ্ট বাউন্ডারিতেই আবদ্ধ থাকে। বল করতে করতে হয়রান চৈতন্য ক্লান্ত হয়ে বসে পড়ে মাঠে। হাঁপাতে হাঁপাতে বলে, এত এনার্জি, বাপরে। অর্ণব সরকার হেলমেট খুলে গম্ভীর মুখে এগিয়ে আসে। পানির বোতলের ছিপি খুলে স্বীয় মুখে ও মাথায় দেয়। ফেলে রাখা ব্যাটটা বগলে তুলে নিয়ে হাঁটা দেয়। যেতে যেতে বলে, কাল দেখা হচ্ছে মাঠে।